আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হইতেছে বিড়াল বই থেকে আমরা কিছু পৃষ্ঠা পাবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। রাজনীতির খচখচানি থাকুক, নিজের কথা বলি। আমি তখন চরম অর্থনৈতিক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি। আমার বেতন এবং বাবার পেনশনের সামান্য 200 টাকা গোটা পরিবারের সম্বল। মাসের শেষের দিকে মা বের হন ধার করতে। মার পরিচিতজনরা তাকে দেখলে আতঙ্কিত বোধ করেন। ওদের উপর ক্যান্সারের মতো অপ্রয়োজনীয় মেহমান আমাদের বাসার ঘরে আলো করে বসে থাকেন। এদের একজন কাইয়ুম ভাই। তিনি অসাধারণ মেধাবী ছাত্র ছিলেন। রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষা থার্ড হয়েছিলেন। ঢাকায় পড়তে এসে তার ব্রেন গিট্টু লেগে গেল। পড়াশোনা বাদ দিয়ে তিনি ইসলামী লেবাস গায়ে তুলে নিলেন, দাড়ি রাখলেন, চোখে সুরমা দেওয়া শুরু করলেন। ধর্মের প্রতি প্রবল আসক্তি যে কোনো বয়সেই আসতে পারে, এটা দূষণীয় না। দূষণীয় হলে তারা মা বাবা ঢাকায় থাকেন। কাইয়ুম ভাই নিজের বাসা ছেড়ে ভোরবেলা আমাদের বাবর রোডের বাসায় চলে আসতেন। নাস্তা খেতেন, দুপুরের খাবার খেতেন, রাত্রে ডিনার শেষ করে নিজের বাসায় যেতেন। পরদিন ভোরে আবার অতীত খেতে বসে প্রায় সময় বলতেন, খাবারের মান আরেকটু উন্নত হওয়া প্রয়োজন। চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে বাসায় রাতে রুটি খাওয়া হতো। শুকনো রুটি কাইয়ুম ভাইয়ের গলা দিয়ে নামে না, বিধায় তার জন্য ভাত রাঁধা হতো। দ্বিতীয় যে মেহমান ড্রয়িং রুমে মাঝে মাঝে এসে বসে থাকতো, তার সঙ্গে আমি ঢাকা কলেজে পড়েছি। সুদর্শন রূপবান যুবক, সবসময় ইংরেজিতে কথা বলতে 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 কলেজে তার নাম ছিল ইংলিশম্যান। ঢাকা কলেজের পড়ার সময় তার পুরোপুরি মাথা খারাপ হয়ে যায়। তার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টারি শুরু করেছিলেন। আমার দায়িত্ব ফার্স্ট ইয়ারের ছাত্রদের নাইট রুমের ব্যবহার শেখানো। হঠাৎ দেখি ক্লাসে মাথা নিচু করে ইংলিশম্যান বসে আছে। আমি অবাক হয়ে বললাম, তুমি ইংলিশম্যান না? সে উঠে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, ইয়েস স্যার। আমি বললাম, তুমি আমাকে স্যার বলছো কেন? তুমি আমার বন্ধু। সে বলল, নো ইউ এরি মাই রেসপেক্ট টিচার। তার কাছে শুনলাম অনেকদিন মস্তিষ্ক বিকৃত রোগে ভুগে এখন সে সুস্থ হয়েছে, আবার পড়াশোনা শুরু করেছে। আমি তাকে বাবর রোডের বাসায় নিয়ে গেলাম। তার জন্য আমি অত্যন্ত ব্যথিত বোধ করছিলাম। তাকে বললাম, পড়াশোনার সবসময় সাহায্য আমি করব, আমাকে স্যার ডেকে সে যেন লজ্জা না দেয়। আগে যেভাবে হুমায়ুন ডাকতো এখনো তাই ডাকবে। তিনি 3 থেকে 4 মাস ক্লাস করার পর আবার সে পাগল হয়ে গেল। একদিন হতভম্ব হয়ে দেখছি সম্পূর্ণ নগ্ন অবস্থায় সে ইউনিভার্সিটিতে এসেছে। রসায়ন বিভাগের প্রতিটি রুমেই সে ঢুকে বেকুল হয়ে বলছে, হুমায়ুন কোথায়? হুমায়ুন, মাই ফ্রেন্ড অ্যান্ড মাই রেসপেক্ট টিচার হুমায়ুন। সে শুধু রসায়ন বিভাগে না, বাবর রোডে আমার বাসাতেও হানা দিতে শুরু করলো। সপ্তাহে 2-3 দিন সে আসবেই। একটি যুবক ছেলে সম্পূর্ণ নগ্ন হয়ে বাসার ঘরে সারাদিন বসে আছে। ভয়ঙ্কর দৃশ্য। শুধু একজন বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতেন, তিনি কাইয়ুম ভাই। জুব্বা পরা, মাওলানা পাশে নগ্ন ইংলিশম্যান। কাইয়ুম ভাইয়ের ভাবভঙ্গি থেকে মনে হতো বিষয়টা স্বাভাবিক। 14ই আগস্ট বৃহস্পতিবার। ইউনিভার্সিটির কোনো ক্লাস ছিল না। হেঁটে হেঁটে বাবর রোডের বাসায় এসেছি। অর্থ আশ্রয়ের চেষ্টা। আমি রোগা হওয়া কারণে বাসে ঠেলাঠেলি করে কখনো উঠতে পারি না। রিক্সা নেওয়ার প্রশ্নই আসে না। বাসায় ঢুকে দেখি কাইয়ুম ভাই এবং ইংলিশম্যান পাশাপাশি বসা। ইংলিশম্যান যথারীতি নগ্ন। কাইয়ুম ভাই বললেন, হুমায়ুন, তোমরা তরকারিতে বেশি ঝাল দাও। আমি এত ঝাল খেতে পারি না। তোমার মাকে আমার জন্য কম ঝালের তরকারি রাঁধতে বলবে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। একবার ভাবলাম, বলি অনেক যন্ত্রণা করেছেন, এখন আমাদের মুক্তির দিন। বলতে পারলাম না। যৌবনের শুরুতে আমি অনেক ভদ্র, অনেক বিনয়ী ছিলাম। ইংলিশম্যান আমাকে দেখেই
উঠে দাঁড়িয়ে পড়েছেন, মনে হয় শিক্ষকের প্রতি সম্মান দেখিয়ে দাঁড়ানো। কাইয়ুম ভাইয়ের কথা শেষ হওয়ার মাত্রই সে গলা নামিয়ে বলল, হুমায়ুন, আমাকে একটা পেন দাও। কিছুক্ষণ আগে তোমার ছোট বোন শিকু উকি দিয়েছিল, তাকে দেখার পর দেখে লজ্জা লাগছে। একটা প্যান্ট দাও, প্যান্ট পরে চলে যাব। আমার তখন দুটো মাত্র প্যান্ট, একটা দিয়ে দেওয়া মানে সর্বনাশ। তারপরও প্যান্ট এনে তাকে পরালাম। সে ইংরেজিতে বলল, তুমি আমার একমাত্র বন্ধু, আমার আর কেউ নেই, এই জন্যই তোমাকে একটা খবর দিতে এসেছিলাম। গোপন খবর কেউ জানে না, শুধু আমি জানি। পুরোপুরি পাগল হয়ে গোপন খবর পাওয়া যায়। খবরটা হচ্ছে আগামীকাল থেকে রক্ত নদী, রিভার ফুল অফ ফ্রেশ ব্লাড 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 ব্লাড। কার রক্ত দিয়ে শুরু হবে তা জানতে চাও? জানতে চাইলে তোমাকে বলবো, আর কাউকে বলবো না। মাসিকেও বলা যাবে না। আমি বললাম, জানতে চাই না। পাগল প্রপাল বলবে তাই স্বাভাবিক। পাগলের কথায় কোনো গুরুত্ব দেওয়ার প্রশ্নই ওঠে না। ইংলিশম্যান গলা নিচু করে বললেন, হুমায়ুন, সাবধানে থাকবে। আচ্ছা, থাকবো। দরজা জানালা বন্ধ করে খাটের নিচে শুয়ে থাকবে। আমি বললাম, আচ্ছা, থাকবো। ইংলিশম্যান পেন পরে ঘর থেকে বের হলো। আমাদের বাসা পার হওয়ার পর পরে পেন খুলে ছুঁড়ে ফেলে নগ্ন হয়ে আবার হাঁটতে শুরু করলো। আমি পিছু নিল। কয়েকটা কুকুর তার ঘেউ ঘেউ করছে। ইংলিশম্যানের কামড়ানোর ভঙ্গি করছে। ইংলিশম্যান ফিরেও তাকাচ্ছে না। পাগল কুকুর ভয় পায় না, তাই জানতো না, প্রথম জানলাম। 15 আগস্ট শুক্রবার, মেজর ফারুকের জন্মবার। তার জন্মের পরপরই ফজরের আজান হয়েছিল, কাজেই এই দিনটি তার জন্য শুভ। তার চেয়ে বড় কথা, আন্দা হাফেজ সিগন্যাল পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন মহেন্দ্রগণ এসেছে। এখন ফারুক ইচ্ছা করলেন তার কার্য সমাধা করতে পারেন। আন্দা হাফেজ তার মঙ্গলের জন্য একটি তাবিজও পাঠিয়েছেন। তাবিজ ফারুকের কাছে পৌঁছানোর যায়নি। আল্লাহ পাকের একটি বিশেষ নামও তিনি ফারুককে জানিয়েছেন। সারাক্ষণ এই নাম জপলে ফারুক থাকবে বিপদমুক্ত। নামটা হলো ইয়া মুআখিরু। এর অর্থ হে পরিবর্তনকারী। ফারুককে স্ত্রী ফরিদ কোরআন শরীফ নিয়ে জায়নামাজে বসেছেন। শুভ সংবাদ না পাওয়া পর্যন্ত তিনি কোরআন পাঠ করেই যাবেন। হাফেজের আজান হচ্ছে। মেজর ফারুকের ট্যাঙ্ক বহন বের হয়েছে। হরিদাসের চুল কাটার দোকানে সুবাহানবাগে, তার দোকানে একটু সামনেই, ধানমন্ডি 32 নম্বর রোডের মাথা। সঙ্গতার কারণে হরিদাস তার সেলুনে সাইনবোর্ডে টানিয়ে রেখেছেন, শেখের বাড়ি যেই পথে আমরা সেলুন সেই পথে। শেখের বাড়ি যে পথে আমার সেলুন সেই পথে। সাইনবোর্ডের লেখা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে, তবে হরিদাস পথচারীদের জন্য এই সাইনবোর্ড টানায়নি। তার মনে ক্ষীণ আশা, কোনো একদিন এই সাইনবোর্ড বঙ্গবন্ধুর নজরে আসবে। তিনি গাড়ি থেকে নেমে এগিয়ে আসবে, গম্ভীর গলায় বলবেন, সেলুনের সাইনবোর্ড কি সব ছাতা মাথা লিখেছিস? নাম কি তোর? দে, আমার চুল কেটে দে। চুল কাটার পর মাথা মালিশ। বঙ্গবন্ধুর পক্ষে এ ধরনের কথা বলা মোটেই অস্বাভাবিক না, বরং স্বাভাবিক। সাধারণ মানুষের সঙ্গে তিনি এমন আচরণ করেন বলেই তার টাইটেল বঙ্গবন্ধু। হরিদাস চুল কাটার ফাঁকে ফাঁকে খন্দের বুঝে বঙ্গবন্ধু নিয়ে গল্প ফাঁদে। খন্দেররা বেশিরভাগই তার কথা বিশ্বাস করে। হরিদাস কাঁচি চালাতে চালাতে বলে, আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, যে কাঁচি দিয়ে আপনার চুল কাটতেছি সেই কাঁচি দিয়ে স্বয়ং বঙ্গবন্ধু চুল কেটেছি, তাও একবার না, 3 বার। প্রথমবারের ঘটনাটা বলি। চৈত্র মাসের 11 তারিখ, সময় আনুমানিক 11টা। 15ই আগস্ট। শেষবারের হরিদাস তার দোকানে ঘুমাচ্ছিল। হঠাৎ ঘুম ভাঙল, মর্মর শব্দ হচ্ছে, দোকান ভেঙে পড়ছে। হরিদাস ভূমিকম্প হচ্ছে ধরে দোকান থেকে বের হয়ে হতভম্ব, এটা আবার কি? আলিশান এক ট্যাঙ্ক তার দোকানের সামনে ঘুরছে। ট্যাঙ্কের ধাক্কায় তার দোকান ভেঙে পড়ছে। ট্যাঙ্কের
ঢাকনা খোলা দুজন কালো পোশাকের মানুষ দেখা যাচ্ছে। দোকানে ভেঙে ফেলা কঠিন কিছু কথা হরিদাসের মাথায় এসেছিল। সে কোনো কথা বলার আগেই ট্যাঙ্কের পিছনে ধাক্কা পুরো দোকান তার মাথায় পড়ে গেল। 15 আগস্ট হত্যাকাণ্ডের সূচনা ঘটল হরিদাসের মৃত্যুর মধ্য দিয়ে। ঢাকা মসজিদের শহর সব মসজিদের ফজরের আজান হয়। শহরের দিন শুরু হয় মধুর আজানের ধ্বনিত। আজান হচ্ছে আজানের ধ্বনির সঙ্গে নিতান্তই বেমানান কিছু কথা। বঙ্গবন্ধু বলছে, এক মেজর, তার নাম মহিউদ্দিন, এই মেজরের হাতে টেন গান, শেখ মুজিবের হাতে পাইপ, তার পরনে সাদা পাঞ্জাবি এবং ধূসর চেক লুঙ্গি। শেখ মুজিব বলেন, তোমরা কি চাও? মেজর বিব্রত ভঙ্গিতে আমতা আমতা করতে লাগলো। শেখ মুজিবের কঠিন ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে থাকা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। শেখ মুজিব আবার বললেন, তোমরা চাও কি? মেজর মহিউদ্দিন বলল, স্যার একটু আসুন। কোথায় যাব? কোথায় আসবো? মেজর আবারও আমতা আমতা করে বলল, স্যার একটু আসুন। শেখ মুজিব বললেন, তোমরা কি আমাকে খুন করতে চাও? পাকিস্তান সেনাবাহিনী যে কাজ করতে পারেনি সেই কাজ তোমরা করবে? এই সময় সক্রিয় অস্ত্র হাতে ছুটে এলো মেজর নূর। শেখ মুজিব তার দিকে ফিরে তাকানোর আগেই সে ব্রাশ ফায়ার করলো। সময় ভোর 5টা 40। বঙ্গ পিতা মহামানব শেখ মুজিব সিঁড়িতে লুটিয়ে পড়লেন। তখনও বঙ্গবন্ধুর হাতে তার প্রিয় পাইপ। 32 নম্বর বাড়িটিতে কিছুক্ষণের জন্য নরকের দরজা খুলে গেল। একের পর এক রক্তভেজা মানুষ মেঝেতে লুটিয়ে পড়তে লাগলো। শেষ নৃশংস এই হত্যাকাণ্ড সম্পর্কে বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম সাক্ষী রমা আদালতে যে জবানবন্দি দিলেন তা তুলে দেওয়া হলো। বঙ্গবন্ধুর ভাইয়ের কাজের ছেলে আব্দুর রহমান শেখ ওরফে রমার জবানবন্দি। আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। নেক্সট টাইম আমরা অন্য কোনো ভিডিওর কথা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। মাঝখানে একজন লোক এসে পড়ছিল, সেজন্য একটু ব্রেক নিতে হলো, ক্যামেরা অফ করতে হলো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নেক্সট টাইম আমরা অন্য কোনো ভিডিওতে কথা হবে।
তো আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।